Thank you very much for joining today's session. Today we'll talk about how to read a research paper A to Z. So আমরা রিসার্চ পেপারের শুরুতে আমাদের যে বিষয়টা পড়ার শুরুতে যে বিষয়টা দেখা উচিত, ফার্স্ট অফ অল টাইটেলটা দেখে আমরা একটা ওভারঅল ধারণা পাবো একটা রিসার্চ পেপারের ভেতরে আসলে কি নিয়ে আলোচনা করেছেন। সো এই জন্য শুরুতে টাইটেলটা দেখলে আমরা খুব সহজে বুঝতে পারি যে এই রিসার্চ পেপারে কোন বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। আসি হচ্ছে ইন্ট্রোডাকশন। রিসার্চ পেপার হলো একটি সায়েন্টিফিক ডকুমেন্ট, আমি বলেছি। সো যেখানে রিসার্চার একটি প্রবলেম নিয়ে কাজ করে। ধরুন আমাদের সমাজে একটা প্রবলেম আছে, ডাউরি সিস্টেম। এটা নিয়ে একজন গবেষণা করতে চায় যে আসলে আমাদের সমাজে ডাউরি সিস্টেম রয়েছে কিনা, বা এটা কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তো সে অনুসারে ডেটা কালেকশন হবে, ডেটা কালেকশন হওয়ার পর অ্যানালাইসিস করার পর যে অথর সে একটা কনক্লুশনে আসেন। সো এই জন্য এটা এখানে এভিডেন্স দিয়ে তারপর সলিউশন দেওয়া হয়। সো ঠিকভাবে আমরা যদি না পড়ি মূল বিষয়বস্তু, তাহলে আমরা এটা বুঝতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, রিসার্চ পেপার এর আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা দেখতে হবে, যেখানে আমরা খুব সহজেই পরিচিতি পাবো। সো তার আগে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছি যে আমরা প্রথমেই একটা রিসার্চ পেপারের টাইটেল দেখি, দেখে বুঝতে পারি আসলে পেপারটা কোন টপিক নিয়ে কাজ করছে। যেমন বর্তমানে বাংলাদেশে একটা সমস্যা ফুয়েল প্রাইসের, তো ট্রান্সপোর্টেশন কস্ট। তো এটা কিন্তু আমরা বুঝে থাকি যে প্রাইস চেঞ্জ হচ্ছে, তারপর কস্ট ইফেক্ট করছে। তো আমরা এটা টাইটেল দেখেই বুঝতে পারবো যে আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলছি। সো আমি শুরুতে বলবো, একদম শুরুতে আমার সাজেশন থাকবে টাইটেলটা দেখা। টাইটেলের ঠিক পরে আমরা যা দেখবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হলো পুরো পেপারের সামারি, এক কথায় সারাংশ। আমরা ছোটবেলায় থেকে বড় হওয়া পর্যন্ত পড়েছি, একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে আমরা সারাংশ লিখি। সো সেম টু সেম একটা রিসার্চ পেপারের সামারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সেখানে প্রবলেম, তারপরে কিভাবে রিসার্চ করা হয়েছে, রেজাল্ট কি এসেছে, কোন মেথড ইউজ করেছেন, প্রাইমারি ডেটা নিয়ে কাজ করেছেন না সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করেছেন, এই বিষয়গুলো খুব সহজে আমরা বুঝতে পারি। সো যদি অ্যাবস্ট্রাক্টটা আমরা বুঝতে পারি, তাহলে বলতে গেলে একটা রিসার্চ পেপারের অলরেডি আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাই। ওকে, তারপর আমরা হচ্ছে কিওয়ার্ড দেখতে পারি, যে কিওয়ার্ড দেখে আমরা ইম্পর্টেন্ট টার্মস গুলো বুঝি। প্রত্যেকটা রিসার্চ পেপারের কিওয়ার্ড দেয়া থাকে, কিছু কিওয়ার্ড মেনশন করা থাকে। সো এই কিওয়ার্ড দেখে আমরা বুঝতে পারি আসলে আহ, এই রিসার্চ পেপারে কি নিয়ে আলোচনা করেছেন। আর টাইটেলটা দেখে আমরা শুরুতে ভ্যারিয়েবল গুলো খুব সহজে বুঝতে পারি, যে কোন রিসার্চ পেপারে কোন ভ্যারিয়েবল। আমরা এটা একটু পরে দেখব। তারপর হচ্ছে কোন টপিকে ফোকাস করা হয়েছে, যেমন একটু আগে আমি বললাম যে ট্রান্সপোর্টেশন কস্ট, তারপর হচ্ছে ফুয়েল ক্রাইসিস। তো এই যে বিষয়গুলো যে একটা টাইটেলে থাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই পেপারে ফুয়েল কস্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, এগুলো নিয়ে আলোচনা করেছে। সো আমরা তারপর ইন্ট্রোডাকশন দেখতে পারি। ইন্ট্রোডাকশন হলো রিসার্চের যে একটা ব্যাকগ্রাউন্ড, সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। মানে আমরা যখন রচনা লিখি, তখন লেখার শুরুতে আমরা সূচনা বা ভূমিকা দিয়ে শুরু করি। সেখানে সাধারণ কথাবার্তা থাকে, ফিউচারে এই বিষয়ে কি হয়েছিল, এই বিষয়গুলো থাকে। তো যখন আমরা ইন্ট্রোডাকশনটা দেখবো, একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাবো, যে আসলে ওই বিষয়টা সম্পর্কে পরিচিতি পাবো। যেমন ট্রান্সপোর্টেশন কস্ট যদি নিয়ে একটা রিসার্চ পেপার থাকে, সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট ওয়াইটি নিয়ে সেখানে আলোচনা করবে। আগে সেটা অবস্থা কেমন ছিল, এখন কি অবস্থা, কি কি প্রবলেম তৈরি হচ্ছে, এইগুলো আমরা জানতে পারবো। তারপর ছোট্ট করে একটা দেওয়া থাকে, আগের পেপারে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এই রিলেটেড, এগুলো আমরা খুব সহজেই জানতে পারবো। তারপরে পেপারের অবজেক্টিভটা কি ছিল, আর এটা দেওয়া থাকে, দিস স্টাডি এইম টু
ব্লা ব্লা এরকম আর কি। শুরুতে দেয়া থাকতে পারে যে দিস স্টাডি এইম টু, তারপর অথবা দিস স্টাডি অবজেক্টিভ ইজ, এরকম দেয়া থাকতে পারে। সো এটা রিসার্চ পেপারের শুরুর লাইনটা দিয়েও শুরু করতে পারে, মানে ইন্ট্রোডাকশনের মধ্যে, আবার ইন্ট্রোডাকশনের শেষেও দেয়া থাকে। তাহলে আমরা সেখান থেকে খুব সহজে ধারণা পাবো রিসার্চের অবজেক্টিভ, মানে মূল মেইন যে গোল সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। এটা নিয়ে আমরা অলরেডি বলে ফেলেছি। আমরা যদি একটু সামনে যাই, লিটারেচার রিভিউ। সো এখানে প্রিভিয়াস যে রিসার্চ আছেন সেই বিষয়গুলোর সম্পর্কে ডিসকাস করা। আপনাদেরকে আমি বলেছিলাম যে লিটারেচার রিভিউ সম্পর্কে একটা আমি আপনাদেরকে বিষয় ভিডিও দিয়েছিলাম, সেটা অবশ্যই দেখেছেন মনে হয়। তাহলে আমাকে আলাদা করে বলতে হবে না যে লিটারেচার রিভিউটা আবার কি। সো প্রিভিয়াস যে রিসার্চ আছেন সেটা এখানে আলোচনা করা হয় গল্পের মতো করে, আগে কি কি করেছে বা কোন জায়গায় গ্যাপ আছে। তারপরে আমাদের কাজের ইম্পর্টেন্ট নোট গুলো আমরা নিজেরা রিসার্চের সাথে রিলেট করে এখান থেকে দেখতে পারি, বা আমরা চাইলে এখান থেকে কিছু নোট করতেও পারি। সো লিটারেচার রিভিউটা হচ্ছে আগের, মানে ওই বিষয়ে, যেমন আমি যদি কোভিড-19 নিয়ে রিসার্চ করি, তাহলে লিটারেচার রিভিউ এই পার্টে কোভিড-19 নিয়ে আগে যত রিসার্চ হয়েছে এখানে সব উল্লেখ থাকবে। মেথোডোলজি, হাউ টু স্টাডি। এখানে যদি আমি কথা বলি মেথড, মানে রিসার্চটা কোন মেথডে আসলে করা হয়েছে সেটা এখানে দেওয়া থাকে। মেথোডোলজিকে বলা যেতে পারে একটা রিসার্চের হার্ট। এখানে আমরা দেখি ডেটা কোথা থেকে নেওয়া হচ্ছে। এখানে আলোচনা করা হয় যে ডেটা কোত্থেকে নেওয়া হয়েছে আসলে। যেমন হতে পারে বাংলাদেশের আহ, রাজশাহী অঞ্চল থেকে, ঢাকা অঞ্চল থেকে একটা স্টাডি করা হয়েছে, সেখান থেকে ডেটা কালেক্ট করা হয়েছে, বা কোন পিপুলের উপর হচ্ছে রিসার্চটা করা হয়েছে এখানে আলোচনা করা থাকে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেটা কোত্থেকে নেওয়া হচ্ছে, বা কয়জন স্যাম্পল ছিল, কতজন মানুষের কাছ থেকে ডেটা কালেক্ট করেছে, বা কতগুলো এক্সপেরিমেন্ট এখানে করেছেন আর কি। কোন মেথড ইউজ করা হয়েছে, প্রাইমারি নাকি সেকেন্ডারি ডেটা গ্রহণ করেছেন, বা কি কি মেথড এখানে ইউজ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা থাকে। যেমন কোন কোন রিগ্রেশন, তারপর হচ্ছে কোন কোন অ্যানালাইসিস করা হবে বা হয়েছে এখানে বলা থাকে সবকিছু। আহ তারপর হচ্ছে ভ্যারিয়েবল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আমরা ভ্যারিয়েবল সম্পর্কেও ধারণা পাবো মেথোডোলজি পার্ট থেকে, অথবা একটা টাইটেল দেখেও আমরা ভ্যারিয়েবল সম্পর্কে ধারণা পেয়ে যাব যে আসলে কোন কোন ভ্যারিয়েবল নিয়ে রিসার্চটা করা হয়েছে। হ্যাঁ। সো ভ্যারিয়েবল হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেখানে উম, কারণটা দেখানো হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি ইফেক্ট পড়ে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসলে দেখায় মূলত। যেমন আমি একটু আগে বলেছিলাম যে ফুয়েল প্রাইস ইনক্রিজ হলে ট্রান্সপোর্টেশন কস্টটা কেমন হবে, তাহলে এখানে ফুয়েল প্রাইস প্রাইসটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ট্রান্সপোর্টেশন কস্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা বলতে পারি যে এখানে ফুয়েল প্রাইসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এটা বৃদ্ধি বা কমার কারণে ট্রান্সপোর্টেশন কস্টের উপর একটা প্রভাব পড়ছে। তো এই বিষয়টা জানা খুবই দরকার যে কোন ভেরিয়েবল নিয়ে কাজ করা হচ্ছে বা হয়েছে। তারপর আসি হচ্ছে রেজাল্ট এন্ড ফাইন্ডিংস। এখানে অ্যাকচুয়াল রেজাল্ট থাকে, আমরা দেখি টেবিল, তারপর হচ্ছে পি ভ্যালু দেয়া থাকে, সিগনিফিকেন্স। কালকে আপনারা যদি মিটিংটাতে অ্যাটেন্ড করে থাকেন তাহলে এই বিষয়টা জেনেছেন যে পি ভ্যালুটা কি, সিগনিফিকেন্স লেভেল কত হলে সিগনিফিকেন্ট হবে, বা নাল হাইপোথেসিস কখন অ্যাকসেপ্টেবল হবে, এই বিষয়টা কালকে আলোচনা করা হয়েছে। তো আমরা এই রেজাল্ট এন্ড ফাইন্ডিংস এই সেকশন থেকে
আমরা পি ভ্যালু, তারপরে সিগনিফিকেন্স, এটা বুঝতে পারবো যে আসলেই রিলেশনশিপ আছে বা নেগেটিভ না পজিটিভ, এই বিষয়গুলো জানতে পারবো। আর তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে আপনার ডিসকাশন। হ্যাঁ, ডিসকাশন। আচ্ছা, স্লাইড মেবি ডিলিট হতে পারে। আচ্ছা, তারপর আমি আলোচনা করছি ডিসকাশন। ডিসকাশনে মূলত এটা এমন একটা সেকশন যেখানে আপনার রিসার্চার এক্সপ্লেইন করে কেন এমন রেজাল্ট আসছে। ধরেন একটা রেজাল্ট সিগনিফিকেন্স লেভেল হচ্ছে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট হয় না, ইনসিগনিফিকেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে কেন হয়েছে বা এই রেজাল্টে কেন আসলো, এখানে ডিসকাশনে সেকশনে এখানে রিসার্চারটা এক্সপ্লেইন করে। মানে সো এটা শুধু রেজাল্টই না, এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে ডিসকাশন পার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কনক্লুশন। আমরা যখন একটা কম্পোজিশন লিখি, একদম শেষে গিয়ে কনক্লুশন দেই, সেখানে ওভারঅল একটা কথা বলি, বা কনক্লুশনে পুরো পেপারের সামারাইজ করা হয় এবং রিকমেন্ডেশন থাকে ফিউচার কোন বিষয়ে রিসার্চ করতে পারে। যেমন আমি এখন রিসার্চ করলাম হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বা কিছু একটা নিয়ে, সো আমি তারপর রিকমেন্ড করলাম আরেকটা বিষয়। ফর এক্সাম্পল, আমি এখন ডাউরি সিস্টেম নিয়ে রিসার্চ করলাম, তারপর হচ্ছে আমি আবার আমার পেপারের রিকমেন্ডেশন হচ্ছে অংশে লিখলাম যে পরবর্তী রিসার্চারদের উচিত হচ্ছে জেন্ডার জেন্ডারদের জেন্ডার নিয়ে হচ্ছে রিসার্চ করা, কারণ আমাদের সমাজে এটা খুবই প্রবলেম। সো আমি এটা রিকমেন্ড করতে পারি। তো এই কনক্লুশনের সাথে এখানে রিকমেন্ডেশনও থাকে, বা রিকমেন্ডেশন আরেকটা আলাদা পার্ট হিসেবেও থাকতে পারে। তো সেখানে আমরা এই বিষয়টা দেখবো, আর সেখান থেকে আমরা আমাদের রিসার্চের বিষয়টা জানতে পারি যে আমরা কোন বিষয়ে আসলে রিসার্চ করব। আর রেফারেন্স একদম লাস্টে দেয়া থাকবে, রেফারেন্স লিস্ট। সেখানে আমরা আহ, ই করতে পারি, রেফারেন্স সেকশন খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা ফিউচার রিসার্চের আইডিয়া পাই। আমরা অলরেডি যে রিসার্চ পেপার গুলো থেকে তথ্য নেওয়া হয়েছে ওই পেপারটাতে, সেটা সম্পর্কে আসলে আমরা ধারণা পাই, এবং সেখান থেকে অন্যান্য পেপার গুলো আমরা পড়তে পারি চাইলে। সো এই জন্য রেফারেন্সটা খুবই দরকার। সো তাহলে আমি ওভারঅল যদি কথা বলি, আমাদের রিসার্চ পেপারের শুরুতে আমরা টাইটেলটা দেখবো। হ্যাঁ, টাইটেলটা দেখে রিসার্চ পেপারে কি নিয়ে আলোচনা করা হবে সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দেখা, অ্যাবস্ট্রাক্ট দেখলে মানে আমাদের রিসার্চের প্রায় 70% পড়া হয়ে গেল এরকম আর কি। সেখানে উদ্দেশ্য থাকবে, তারপর হচ্ছে রেজাল্ট কি, মেথড কি, তারপর পলিসি মেকারদের জন্য কি নির্দেশনা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা পুরো ধারণা পেয়ে যাই। সো অ্যাবস্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনার আমরা ইন্ট্রোডাকশন দেখতে পারি, ইন্ট্রোডাকশনে অবজেক্টিভ, তারপর হচ্ছে রিসার্চের ব্যাকগ্রাউন্ড, একটা পরিচিতি, তারপর হচ্ছে কোন কোন গ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আমরা জানতে পারি, বা নোবেলটি কি ওই রিসার্চের, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এন্ড দেন আমরা হচ্ছে লিটারেচার রিভিউ একটু চোখ বুলিয়ে নিতে পারি যে কোন কোন বিষয় নিয়ে আগে রিসার্চাররা কথা বলছে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন, এটা দেখতে পারি। এন্ড দেন তারপর হচ্ছে আমরা মেথড পার্টটা দেখতে পারি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা রেজাল্ট এন্ড ফাইন্ডিং দেখতে পারি, তারপর হচ্ছে ডিসকাশন, আর শেষে হচ্ছে কনক্লুশন, রিকমেন্ডেশন, এগুলো দেখতে পারি। রেফারেন্স গুলো থেকে আমরা অন্যান্য রিসার্চ পেপার গুলো দেখতে পারি ওই রিলেটেড। এই ছিল। এখন আমি আরেকটু যদি একটা আহ, কিভাবে হচ্ছে রিসার্চ পেপার পড়তে হয় এটা সম্পর্কে একটা ইউনিভার্সিটির একটা দেখি আর কি। শিট বলতে গেলে ছোটখাটো একটা রিসার্চ পেপার বলা যায়, সেখান থেকে আমরা দেখব। সো এখানে বলছেন যে, আচ্ছা, আমরা যতটুকু এতক্ষণ দেখলাম, এতে কারো কোনো সমস্যা আছে বা হচ্ছে আপনারা কি বুঝেছেন, একটু কমেন্ট সেকশনে জানাবেন। অনুগ্রহ করে একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। মনে হয় কারো কোনো সমস্যা নেই। স- সবাই আচ্ছা, তাহলে আমরা আহ, পরের অংশটি দেখছি।
সো এখানে হাউ টু রিড আ রিসার্চ পেপার, এখানে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। দেখুন আমরা এখানে যদি দেখি, রিসার্চার্স স্পেন্ট আ গ্রেট ডিল অফ টাইম রিডিং রিসার্চ পেপার। হাউ হাউএভার, এখানে বলেছেন যে রিসার্চাররা অনেক সময় হচ্ছে ব্যয় করে একটা রিসার্চ পেপার পড়তে। সো এখানে বলা আছেন, সো হাউএভার দিস স্কিল ইজ রিয়েলি টাফ, মানে এটা খুবই কঠিন একটা বিষয়। সো দিস আর্টিকেল আউটলাইন প্র্যাকটিক্যাল এন্ড এফিশিয়েন্ট থ্রি পাস মেথড ফর রিডিং রিসার্চ পেপার। এখানে তিনটা মেথড দেখানো হয়েছে, যে মেথড গুলো ফলো করলে আপনি একটা পেপার খুব ইজিলি পড়তে পারেন, এটার কথা বলেছেন আর কি। সো শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দেখি। ওকে, শুরুতে বলেছেন রিসার্চার মাস্ট রিড পেপার্স ফর সেভারাল রিজনস, টু রিভিউ দেম ফর কনফারেন্স অর ক্লাস। মানে একজন রিসার্চার হচ্ছে রিভিউ করার জন্য রিসার্চ পেপার পড়ে থাকেন। যেমন আমি একটা টপিক নিয়ে গবেষণা করব, সেটার জন্য আমি পূর্বের লিটারেচার গুলো পড়ে থাকি। টু কিপ কারেন্ট, সমসাময়িক যে বিষয়গুলো রিসার্চাররা অলরেডি এক্সপ্লোর করেছেন সেই বিষয়ে জানার জন্য। তারপর হচ্ছে ফর লিটারেচার সার্ভে, সেটার জন্য আমরা রিসার্চ পেপার পড়ে থাকি। লার্নিং টু efficiently read a paper is critical for রিয়েলি টাফ স্কিল। মানে এফিশিয়েন্টলি একটা পেপার পড়া এটা খুবই টাফ, আর বিগিনারদের জন্য তো এটা আরো টাফ, সেটাও বলা আছে। সো স্টুডেন্ট ওয়েস্ট মাচ এফোর্ট ইন প্রসেস। ওকে, জি শুভ, আপনি বলুন, আপনাকে আমি আনমিউট করে দিয়েছি, বলুন। জি ভাইয়া। আমার প্রশ্নটা হলো আমরা যেটা মানে আমরা যেভাবে রিসার্চ পেপারটা মেক করা শিখতেছি, ওটা কি পেপার রিভিউ বেসড? মানে আমাদেরকে যেভাবে মানে রিসার্চ পেপার গুলো দেখতে বলছেন, তো ওটা কি আমরা কি পেপার রিভিউ বেসড রিসার্চ করতেছি? সরি, আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এটার বাইরে আমি কথা বলতে যাচ্ছি না। আপনি ক্লাসের পরে আমার সাথে কথা বলুন, তাহলে আমি এটা আপনাকে বলে দিব। আর আরেকটা যে ওই টাইটেলের বিষয়টা, মানে টাইটেল আপনি যেটা, এটা কি সেম হতে পারে? আপনি একটু আমাদের স্লাইড আর এটা শেষ করি, তারপর আপনি প্রশ্ন করুন। ওকে, আমি আচ্ছা শুরুতেই আচ্ছা বলেছি যে আচ্ছা। আমরা শেষ করার পর আপনাদের প্রশ্ন নিব। সো এটা এফিশিয়েন্টলি পড়ার জন্য আহ, আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে আরো বলেছেন যে ওয়েস্ট মাস্ট এফোর্ট, মানে স্টুডেন্টরা এখানে অনেক বেশি সময় এফোর্ট দেয়, এটাও বলেছেন। সো আমরা যেটা বলেছেন, দ্য কি আইডিয়া is that you should read the paper in up to three passes, মানে তিনটা পর্যায়ে আমরা রিসার্চ পেপার পড়তে পারি। Each pass accomplishes specific goals and built upon the previous pass. The first pass given you a general idea. প্রথম যে আমাদের আছে পর্যায়ে আছে, সেখানে আমরা একটা জেনারেল সাধারণ একটা ধারণা পেয়ে যাব। মানে তারপর দেখেন সেকেন্ড পাস, লেটস ইউ গ্রাস্প দ্য পেপারস কনটেক্সট, মানে আমরা দ্বিতীয় যে ধাপ সেটা আমরা একটা ওভারভিউ পেয়ে যাব, বাট নট ইটস ডিটেলস, কিন্তু আমরা এটা হচ্ছে পুরোপুরি একদম ধারণা পাবো না, ডিটেলস আমরা ধারণা পাবো না, সেটা বলেছে। দ্য থার্ড পাস হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পেপার ইন ডেপথ, এবং তিন নম্বর পর্যায়টা আমাদেরকে একদম পুরোপুরি পেপারের গভীরে থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন বিষয় নিয়ে এটা করেছেন, বা কি কি একদম খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। সেটাই বলা আছে। সো আমি যদি প্রথম অংশে শুরু করি, প্রথম অংশে দেয়া আছে দ্য ফার্স্ট ইজ আ কুইক স্ক্যান টু গেট আ বার্ডস আই ভিউ অফ দ্য পেপার। প্রথম অংশে একদম আপনাকে পাখির চোখে স্ক্যান করতে হবে, কুইক স্ক্যান, মানে চোখ বুলিয়ে নেওয়া। আপনি যখন একটা শহরের একদম ধরেন ফর এক্সাম্পল আপনি পাখি, তো উপরের দিকে তাকালে শহরটা যেরকম দেখা যাবে, লাইক দ্যাট ইউ হ্যাভ টু টু আপনি সেরকম করেই একটা পেপারের হচ্ছে আই বার্ডস দিয়ে আপনার পেপারের
বিষয়গুলো দেখতে হবে। তো চলুন দেখি তারপর কি বলছে। দিস ফার্স্ট শুড টেক অ্যাবাউট 5 to 10 minutes। এই পর্যায়ে আমরা 5 থেকে 10 মিনিট খরচ করব। প্রথমে দেয়া আছে কেয়ারফুলি রিড দ্য টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এন্ড ইন্ট্রোডাকশন। প্রথমে আমাদেরকে কি করতে হবে? টাইটেল পড়তে হবে। এটা কেন পড়তে হবে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়বো। আমরা এখান থেকে একটা পেপারের সম্পূর্ণ ধারণা পেয়ে যাব। তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন করবো। 2 নম্বর পর্যায়ে গিয়ে পড়বো রিড দ্য সেকশন এন্ড সাবসেকশন হেডিং বাট ইগনোর এভরিথিং এলস। মানে আমরা দ্বিতীয় পর্যায়ে কি করব? হেডিং গুলো আছে এবং সাব যে হেডিং গুলো আছে এগুলো আমরা পড়বো, আর বাকি যত লেখা আছে এগুলো সব আমরা ইগনোর করব। 3 নম্বর পর্যায়ে রিড দ্য কনক্লুশন। আমরা যে আমাদের পেপারের যে কনক্লুশন থাকে সেটা আমরা দেখে ফেলবো। কনক্লুশন দেখলে সেখান থেকে আমরা সামারি পেয়ে যাবো একটা। ওকে, তারপরের পর্যায়ে আমরা কি করব? গ্ল্যান্স ওভার রেফারেন্স। তারপর হচ্ছে ট্রিকিং অফ ওয়ান ইউ হ্যাভ অলরেডি রেড। মানে আমরা রেফারেন্স গুলো দেখলে বুঝতে পারবো যে এখান থেকে আমরা কোন কোন পেপার গুলো আগে অলরেডি পড়ে ফেলেছি। সো তাহলে আমরা কি দেখলাম এখান থেকে? শুরুতে হচ্ছে প্রথম যে ফেজ, সেখানে আমরা টাইটেলটা দেখবো, অ্যাবস্ট্রাক্টটা দেখবো, তারপর ইন্টারাকশন, আর বাকি যতগুলো আছে সব ইগনোর করব। রিড দ্য কনক্লুশন, কনক্লুশনটা পড়বো। তারপর হচ্ছে আমরা রেফারেন্সের দিকে চোখ বুলাবো। এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পাস, মানে প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর, ইউ শুড বি এবল টু অ্যান্সার 5। মানে এখানে আমরা হচ্ছে এই পর্যায়টা শেষ করার পর আমরা এখানে 5টা বিষয় আমরা খুব ক্লিয়ার একটা ধারণা পাবো। দেখেন প্রথমে বলছে হোয়াট টাইপ অফ পেপার ইজ দিস। এই এই পেপারটা আসলে কি নিয়ে লেখা এটা আমরা ধারণা পেয়ে যাব। মেজারমেন্ট পেপার, অ্যানালাইসিস অফ এক্সিস্টিং সিস্টেম, ডেসক্রিপশন অফ রিসার্চ প্রোটোটাইপ। মানে আমরা এটা কোন ধরনের পেপার, এটা মেজারমেন্ট করা হয়েছে নাকি এক্সিস্টিং সিস্টেমকে কিছু একটা করা হয়েছে, এই বিষয়গুলোতে আমরা খুব ধারণা একটা পেয়ে যাবো। তারপর হচ্ছে কনটেক্সট, which other paper is it related to, which uh, theoretical based or used to analyze the problem। মানে কোন থিওরিতে এই করা হয়েছে, কনটেক্সট সম্পর্কে আমরা সুন্দর একটা ধারণা পেয়ে যাব। তারপর হচ্ছে কারেক্টনেস, ডু অ্যাজাম্পশন পেপার টু বি এ ভ্যালিড। মানে ধরেন একটা অথর আগে থেকে অনুমান করলো যে ফর এক্সাম্পল এখন মডার্ন যুগে বাল্যবিবাহ হয় না, এই যে প্রশ্ন এটাকে যদি পরীক্ষা করতে যায় তাহলে সে তো একটা কনক্লুশন পাবে। কনক্লুশন পাওয়ার পর দেখলো যে হ্যাঁ এটা সত্য। তো এই যে আমি শুরুতে একটা অ্যাজাম্পশন করে নিলাম, এটা কি ভ্যালিড কিনা সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাব। যে পেপারে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বা পূর্বে অ্যাজাম্পশন করা হয়েছে সেটা আসলে ভ্যালিড কিনা। পরে হচ্ছে কন্ট্রিবিউশনস, হোয়াট আর দ্য পেপারস মেইন কন্ট্রিবিউশনস। মানে এই পেপারের যে একটা কন্ট্রিবিউশন, অবদান, কি প্রবলেমটা সলভ করছে, নতুন কি অ্যাড করেছেন এই পেপারে, সেই বিষয়ে সুন্দর একটা ধারণা পাবো। ক্ল্যারিটি, ইজ দ্য পেপার ওয়েল রিটেন। আসলে একটা পেপার যখন আমি পড়বো এটাকে আমি সুন্দর করে বুঝতে পারছি কিনা, বা এটা প্রপারলি লেখা আছে কিনা, ভাষাগুলো ঠিক আছে কিনা। তো এটা খুবই দরকার। সো আমি যখন একটা পেপারে এই অংশটা পড়বো তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি আসলে বুঝতেছি কিনা। ওকে, প্রথম অংশে মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। সো আরো কিছু বলেছেন যে ইউজিং দিস ইনফরমেশন ইউ মে চুজ নট টু রিড ফার্দার। মানে এই অংশটা পড়ে আসলে আমি বুঝতে পারবো যে পরের স্টেপে যাওয়া উচিত কিনা, বা আমার পরের অংশটা পড়া উচিত কিনা, অন্যান্য যে পার্ট গুলো আছে একটা রিসার্চ পেপারে সেগুলো পড়া উচিত কিনা। কারণ আমরা প্রথম অংশে যা যা পড়ার কথা বললো সেটা হচ্ছে টাইটেল, তারপর অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, কনক্লুশন আর রেফারেন্স। এই বিষয়গুলো দেখলেই আমি বুঝবো যে এটা আমার সাথে অ্যালাইন করতেছে কিনা, বা আমার ফিল্ড যেটা সেটার সাথে এই রিসার্চ পেপারটা মিলছে কিনা। তাহলে আমি ডিসাইড করব যে পরের অংশ পড়বো কি পড়বো না। সো দেখি আমরা তারপরে দিস কুড বি বিকজ দ্য পেপার ডাজন্ট ইন্টারেস্ট ইউ। মানে এটা আমার আগ্রহের সাথে মিলছে কিনা, ওর ইউ ডোন্ট নো এনাফ অ্যাবাউট
দ্য এরিয়া টু আন্ডারস্ট্যান্ড, মানে এই এরিয়া সম্পর্কে আমি তেমন কিছু বুঝতেছি না। তারপর হচ্ছে অর দ্য অথর্স মেক ইনভ্যালিড অ্যাজাম্পশনস, মানে অথর একটা অ্যাজাম্পশন করেছেন বাট সেটা ইনভ্যালিড, অযৌক্তিক, যেটার কোনো ভিত্তি নাই, এরকম কিছু অনুমান করলে অথর সেটার জন্য আমি স্কিপ করতে পারি। দ্য ফার্স্ট ফেজ ইন adequate for papers that aren't in your research area but may someday prove relevant। এটা আমরা বলেছি যে একটা পেপার আসলে এটা আমার ইন্টারেস্টের সাথে যায় কিনা, এটা পড়লেই এটাই এনাফ আমাদের জন্য, এর চেয়ে আর বেশি পড়ার দরকার নেই, এটা বলেছেন যে যদি এটা আমার ইন্টারেস্টের সাথে না যায়। এখন দেখি, ইনসিডেন্টালি when you write a paper, যখন আমি একটা পেপার লিখবো, you can expect most reviewers to make only one pass over it। মানে আমি যখন একটা পেপার লিখবো, তখন একজন রিভিউয়ার যে রিভিউ করবে পেপারটা, সে যেন এই প্রথম অংশটা পড়েই বুঝতে পারে যে এটা আসলেই ঠিক আছে বা ঠিক নাই, এটা আসলে সে বুঝতে পারবে। টু রাইট কনসাইজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে লিখতে বলছেন যে কনসাইজ করে। If a reviewer cannot understand the gist after one pass, the paper will be likely to be rejected। মানে আমি এই প্রথম অংশটা যদি একজন রিভিউয়ার যদি না বুঝে বা না বুঝতে পারে যে এই পেপারে হচ্ছে গিয়া জিস্ট কি, এই পেপারে হচ্ছে গিয়া মূল বিষয়টা কি, কি আসলে লেখক রিডারদেরকে কি জানাইতে চেয়েছেন, এই বিষয়গুলো তার কাছে যদি ক্লিয়ার না হয়, তাহলে শুরুতেই পেপারটা রিজেক্ট করে দেবে জার্নালে জমা দেওয়ার পর। ওকে, এখন আমরা হচ্ছে প্রথম অংশ আহ, কি কি করতে হবে এটা সবার জানা শেষ। আই থিঙ্ক যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। Second part. In the second pass, read the paper with greater care, but ignore details such as proofs. It helps to jot down the key points to make uh, comments। বলতেছে যে হচ্ছে প্রথম প্রথম যে পাসটা আমরা পড়েছি সেটার চেয়ে একটু মন দিয়ে এই অংশটা পড়া। হুম। কিন্তু প্রুফ বা হেভি যে ম্যাথ গুলো থাকবে, এখানে অনেক মডেল থাকে, ম্যাথ থাকে বা ডিপ যে অনেক বিষয়গুলো থাকে, এগুলো দেখার দরকার নাই, এটা বলতেছে। জট ডাউন দ্য কি পয়েন্টস, মানে পড়ার সময় ইম্পর্টেন্ট যে পয়েন্টস গুলো এগুলো নোট কর, যা আমাদেরকে হচ্ছে কাজে দিবে। সো এটা নোট করতে হবে, ইম্পর্টেন্স যে পয়েন্ট গুলো আছে এগুলো নোট করা। আর তখন আমি কি করতে পারবো, নিজের মতামত লিখতে পারবো বা প্রশ্ন লিখতে পারবো যে এখানে এটা বলছেন, এটা কেন বললো, বা আমি মতামত জানাতে পারবো। এই যে এখানে তাই বলেছেন যে টু মেক কমেন্টস। পরে দেখেন তারপর কি বলেছেন যে লুক কেয়ারফুলি at the figures, diagram and other illustration in the paper। মানে প্রথম আহ, বার বলেছেন আমাদেরকে যে একটা পেপারে গ্রাফ থাকে, তারপর হচ্ছে চার্ট থাকে, ডায়াগ্রাম থাকে, এই সবগুলো ভালো করে দেখা। হুম। তারপর হচ্ছে বলেছেন যে পে স্পেসিফিক অ্যাটেনশন টু গ্রাফ, মানে গ্রাফকে ওরা বেশি একটু গুরুত্ব দিয়েছেন যে গ্রাফ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সো গ্রাফকে গুরুত্ব দিতে হবে, গ্রাফকে দেখতে হবে। সো দ্যাট conclusions are statically। ওকে, পরে বলেছেন যে আমাদেরকে স্ট্যাটিক্যালি সিগনিফিকেন্ট কিনা এটা জানার জন্য আমরা গ্রাফ গুলো দেখতে পারি, তারপর হচ্ছে এটা সম্পর্কে ধারণা পেতে পারি। কমন মিস্টেক লাইক দিস উইল সেপারেট এটুকু বা তারপর তেমন কিছু নয়। 2 নাম্বার বলছেন যে রিমেম্বার টু মার্ক রেলিভেন্ট আনরেড রেফারেন্সেস, মানে যেগুলো আমি পড়ি নাই বা হচ্ছে আমার সাথে রিলেভেন্ট সেগুলো মার্ক করে রাখতে বলেছেন, এটুকু। আচ্ছা, আমি এই তারপরে আমাদেরকে সেকেন্ড পাস থেকে কি কি জানতে পারি বা কতক্ষণ সময় লাগবে সেটা বলেছেন যে দ্য সেকেন্ড পাস শুড টেক আপ টু অ্যান আওয়ার। সেকেন্ড পাসে আমাদেরকে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় করা লাগতে পারে। সো এটা আমি সবার ক্ষেত্রে সেম বলবো না, কারণ বিগিনারদের জন্য 1 ঘন্টা লাগতে পারে। আফটার দিস পাস ইউ শুড বি এবল টু গ্রাস্প দ্য কন্টেন্ট অফ পেপার, মানে আমি এটা করার পর একটা পেপারের হচ্ছে যে মূল বিষয়
সেটা আমি বুঝতে পারবো আসলে। হুম। তারপর বলেছেন যে you should be able to summarize the main thrust of the paper with supporting evidence to someone else. আমি যে কোনো কারো কাছে এই পেপারটা সামারি আকারে বলতে পারবো এবং প্রমাণ সহ, এভিডেন্স সহ, কারণ একটা পেপার তো এভিডেন্স ছাড়া হচ্ছে কোনো কিছু হয় না। সো শুধু আইডিয়াই না, সাথে প্রুফ এবং এভিডেন্স দিয়ে আমি বলতে পারবো। This may be because the subject matter to আচ্ছা, sometimes you won't understand a paper, কিছু সময় আমরা পেপার বুঝতে পারি না, হ্যাঁ। তো সেক্ষেত্রে at the end কি করতে পারি, this may be because the subject matter is new to you, মানে বলেছেন যে আমরা কিছু পেপার বুঝতে পারি না, তো সেই ক্ষেত্রে এটা একদমই আমার কাছে নতুন একটা বিষয় হতে পারে, হ্যাঁ। এই জন্য হয়তো বা আমি বুঝতে পারি না। তারপরে হচ্ছে কি, উইথ আনফ্যামিলিয়ার টার্মিনোলজি, নতুন একটা টপিক। এন্ড তারপরে এখানে বলেছেন এখন এই যে আমি যে বুঝতে পারিনি, তো সেটার জন্য আমাকে কি করা উচিত। এটার জন্য আসলে প্রথমে বলেছেন যে সেট দ্য পেপার অ্যাসাইড, মানে এটা এক পাশে ছেড়ে দাও, এখন না বুঝলেও সমস্যা নাই, এরকম আর কি। হোপিং ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটেরিয়াল টু সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার। সো সেকেন্ড বলতেছে রিটার্ন টু পেপার লেটার, মানে পরবর্তীতে যখন আমরা বুঝতে না পারবো, পরবর্তীতে সেটা আমরা যখন আমরা পরবর্তীটা আবার নিতে পারি, যে আসলে এটা কি বলেছে আমি বুঝতে পারিনি, আবার দেখবো, পরে আবার দেখা। হুম। তারপরে বলেছেন যে তারপরে আপনি ডিপ লেভেলের রিডিংটা স্টার্ট করব, যার ফলে আমরা হচ্ছে এটা বোঝার চেষ্টা করব। এইগুলো হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের পরে আমাদের আসতেছে হচ্ছে থার্ড যে পার্টটা আছে, এখানে আমরা ইন ডেপথ একটা ধারণা পাবো। সো to fully understand the paper, particularly if you are reviewer, requires a third pass. The key to third pass is attempt to virtually re-implement the paper. মানে বলেছেন যে পেপারটা পুরোপুরি বুঝতে হলে এই থার্ড যে পার্ট বা ফেজ, এটা লাগবে। সো ভার্চুয়ালি রি-ইমপ্লিমেন্ট দ্য পেপার, মানে আমি যদি চাই পেপারটা নিয়ে আমি নিজের মতো করে আবার তৈরি করার চেষ্টা করব, মানে এরকম আর কি, সেটা বলেছেন। তারপর তারপর অথর যে ধারণাগুলো নিয়েছেন, আমি চাইলে সেই ধারণা নিয়ে কাজ করতে পারি বা নতুন কিছু অ্যাড করতে পারি। হুম, এটাই বলেছেন, এই যে রিক্রিয়েট দা ওয়ার্ক, যে ওয়ার্কটা আছে সেটা আমি আবার রিক্রিয়েশন করতে পারি। তারপর কম্পেয়ার, আচ্ছা, কম্পেয়ার দ্য রিক্রিয়েশন উইথ দ্য অ্যাকচুয়াল পেপার, আমি যে নিজে ক্রিয়েট করেছি পেপারটা, সেটা আবার অ্যাকচুয়াল পেপার যেটা, সেটার সাথে আমি তুলনা করতে পারি। নিজের নিজের ভীষণ অথবা হচ্ছে অরিজিনাল পেপারের সাথে তুলনা করবো। আমি তো একটা ভীষণ নিতে পারি, এটা কাঠামো অনুসারে, মানে এই পেপারটা ধরে আমি যে পেপারটা পড়ছি সেটা ধরে আমি একটা সেটা অনুসারে একটা পেপার তৈরি করতে পারি, বাট আমার ভীষণটা আলাদা হবে। ওকে। তারপর হচ্ছে দিস ফেজ রিকোয়ার গ্রেট অ্যাটেনশন টু ডিটেল, এই ফেজটাতে আমাদেরকে হচ্ছে আহ, অনেক বেশি মনোযোগ দিতে হবে। ইউ শুড আইডেন্টিফাই and challenge every assumption in every statement, আমি এখানে আইডেন্টিফাই করতে পারি এবং চ্যালেঞ্জ গুলো আহ, ধরতে পারি। তারপর ইউ শুড থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ yourself would present a practical idea। হুম। এখানে বলেছেন যে মানে আমি যদি হই সেক্ষেত্রে আমি এটা কিভাবে এক্সপ্লেইন করবো, বা নিজের স্টাইল বা নিজের ভাবনা সেটা সম্পর্কে বলেছেন আর কি। মানে একটা পেপারের এই অংশটা পড়লে আসলে আমি নিজের ভেতরে একটা স্ট্রাকচার গঠন করতে পারবো, এই পেপারটায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি হলে এখানে কি করতাম, বা আমি কি বিষয়টা ক্রিয়েট করতাম, নিজে নিজে চিন্তা করা, আসলে এটা হচ্ছে ক্রিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল যে ডেভেলপমেন্ট এখানে এই বিষয়টা হবে। আমি যখন চিন্তা করব কোন বিষয়টা আসলে ও বাদ পড়েছে বা কোন বিষয়টা আমার এখানে অ্যাড করা উচিত, এই অংশটা দেখলে ইউ উইল গেট দ্য আলটিমেট
সলিউশন, আপনি একটা নতুন আইডিয়া দাঁড় করাতে পারবেন এটার বিপক্ষে। সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ইয়ারসেলফ উড প্রেজেন্ট, এটুকু বলেছে। সেম জিনিস এখানে বলেছেন যে, তো এখানে সময়ের কথা বলেছে, দিস পাথ ক্যান টেক অ্যাবাউট 4 or 5 hours ফর বিগিনার্স, বলে দিয়েছে ওরা যে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে বিগিনারদের জন্য। তারপর বলেছেন যে ইউ শুড বি এবল টু রিকনস্ট্রাক্ট দ্য এন্টার, এই যে আমি বললাম যে স্ট্রাকচার, আমার স্মৃতিতে একটি স্ট্রাকচার গঠন করতে পারি এই পেপারটা সম্পর্কে। আমি এখানে কোনটা ভালো মন্দ সেটাও ধরতে পারি। যেমন দেখেন, আইডেন্টিফাই ইটস স্ট্রং এন্ড উইক পয়েন্টস, এই পেপারটার যে দুর্বল দিকগুলো বা সবল দিকগুলো আমি তুলে ধরতে পারি। যে যেমন হচ্ছে, আমি শুরুতে বললাম যে ডাউরি সিস্টেম নিয়ে আমি রিসার্চ পেপার পড়েছি। সেখানে বললাম যে আসলে সমাজের মানুষ তো আহ, শিক্ষিত না, সেজন্য এই ব্যবস্থাটা চলমান। এই পেপারটাতে এই বিষয়টি নিয়ে আলোচনা করে নাই, এটা একদমই বাদ করেছে। সো এই যে আমি ধারণাগুলো চিন্তা করলাম, এটা আমি কিভাবে করলাম, কারণ থার্ড পার্টটা পড়লে আমার এটা সুন্দর মতো আমি বুঝতে পারবো। দেখেন, পরে বলছে যে ইউ শুড বি এবল টু পিন পয়েন্ট implicit assumption, missing citation to relevant work, and potential issues with experimental or analytical techniques. পরে বলছে যে এখানে ইমপ্লিসিট অ্যাজাম্পশন, যেগুলো এক্সপ্লিসিট না, যে ধারণাগুলো পৌঁছার মতো সেগুলো আমি এক্সপ্লিসিট লেখা নাই, সেটা আমি বলতে পারি, ধরে নিতে পারি যে এটা পরিষ্কার ভাবে বলা নাই। তারপর মিসিং সাইটেশন, যেসব ইম্পর্টেন্ট রেফারেন্স গুলো দেওয়া হয় নাই, একটা লাইনে ইম্পর্টেন্স সাইটেশন গুলো দেওয়া উচিত ছিল কিন্তু দেয়া নাই। তারপর সে ইস্যুস উইথ এক্সপেরিমেন্টাল ও অ্যানালাইটিক্যাল টেকনিক্স, মানে এক্সপেরিমেন্ট বা অ্যানালাইসিসের সমস্যা আছে কিনা সেটা আমি ধরতে পারি এই অংশটা পড়লে। সো আমি বলতে পারি যে থার্ড পার্সে একটা ধারণা পাই, পেপার আবার নিজের মতো করে রিক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাজাম্পশন গুলো চেক করতে পারি, পেপারের উইকনেস বা স্ট্রেংথ কোনটা, কোন বিষয়টা আমার ভালো লাগছে এখানে, কোন বিষয়টা একটা শক্ত একটা ধারণা সেটা আমি তুলে ধরতে পারি। ফিউচার রিসার্চ আইডিয়াটা পেতে পারি রিকমেন্ডেশন এগুলো পড়ে, বা আমি নিজের মতো করে গ্যাপ তৈরি করতে পারি যে এই পেপারে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় নাই, সেটা নলেজ গ্যাপ হতে পারে, সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে একটা পেপারে এক্সপেরিমেন্ট করেছেন হচ্ছে গিয়ে আমেরিকার একটা পিপলের উপর, সেই এক্সপেরিমেন্টটা আমি বাংলাদেশের মানুষের উপর করতে পারি। তো এটা হচ্ছে ডেমোগ্রাফিক গ্যাপ। তো এই গ্যাপ গুলো আমি খুব সহজে একটা পেপার থেকে বের করে আনতে পারি। সো তাহলে থার্ড পাসে আমরা কি শিখবো, সেটা হচ্ছে রিক্রিয়েট, মানে পুনরায় তৈরি করার একটা ধারণা পেতে পারি আমি। তারপর হচ্ছে ক্রিটিক্যালাইজ, তারপরে আমরা মাস্টার দ্য পেপার, এই বিষয়গুলো সম্পর্কে একটা পুরোপুরি ধারণা আমরা এখান থেকে পাবো। সো আমাদের এই ছিল হচ্ছে আজকের সেশনের আলোচনা। আমরা হয়তোবা সামনে সেশনে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেজ সেশন। ওকে, আমি সবাইকে করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। এখন আপনারা হচ্ছে ওপেন করে কথা বলতে পারেন। আর যারা আসে নাই তাদেরকে করে দেবো, রিমুভ করে দেবো।